আমার সম্মুখে দাঁড়িয়ে আছে জাংকুক। ছেলের রাগান্বিত মুখশ্রী দেখে চুপসে গেছে ইয়ুনজুন ও সুবিন। আজ মেডিকেলে যখন লিসা তার দিকে লজ্জা মিশ্রিত চাহনি নিক্ষেপ করছিল, তখন সে কিছুই বোঝেনি। কিছু না বলতেই আগে আগে সবকিছু এগিয়ে দিচ্ছিল সে। এরকম আজব কর্মকাণ্ডে অবাক হয়ে চেয়েছিল জাংকুক। লিসার লাজুক চাহনি ভীষণ অস্বস্তিতে চলেছিল থাকে। তার ধারণা জিহুক কোনো গন্ডগোল পাকিয়েছে। জিহুককে মোবাইলে না পেয়ে দ্রুত মেডিকেল ছেড়ে বাসায় ফিরে আসে। বাসায় ফিরে বাবা মাকে সোফায় বসে থাকতে দেখে ব্যস্ত স্বরে প্রশ্ন করে, তোমাদের ছোট ছেলে কোথায়? অসময়ে তাকে বাড়িতে দেখে কিঞ্চিত অবাক হয় তারা। সুবিন উত্তর দেয়, জিহুক তো বাসায় নেই, নতুন বন্ধুকে নিয়ে শপিং এ গেছে। লুকুসকে তাকায় জাংকুক। নতুন বন্ধু? ইউজের মুখে হাসি ছিলে খেলে যায়। খুশিতে গদগদ হয়ে বলে, হ্যাঁ, একটি সুন্দরী মেয়ে। জিহুকের পছন্দ আছে বটে, তোমার মতো অকর্মণ্য নয়। স্বাভাবিকভাবে হা হয়ে যায় জাংকুক। তার বুঝে আসে না কোন বাবা মা ছেলের মেয়ে বন্ধুর কথা জেনে এত খুশি হয়, আবার তার মতো একজন ডাক্তারকে কিনা অকর্মণ্য বলছে, তাও আবার শুধু মেয়ে পাঠাতে পারেনি বলে। নিজেকে সংবরণ করে বলে, তোমার বজ্জাত ছেলে আমার কল পর্যন্ত উঠাচ্ছে না। মেয়ে বন্ধু এতই সুন্দরী যে ভাইয়ের কল উঠানোর সময় নেই তার। ইয়ুনজুন ভাবুক স্বরে বলে, মেয়েটা আসলে অনেক বেশি সুন্দরী। বিরক্ত হয় জাংকুক। আরে রাখো তোমার সুন্দরী, ঝোঁকে কল দাও, ওর জন্য আমার হসপিটাল ছেড়ে ফিরে আসতে হয়েছে। পাত্তা দেয় না ইয়ুনজুন। তার ছোট ছেলে নিশ্চয়ই কোনো ভালো কাজ করেনি, অবশ্যই উল্টাপাল্টা কিছুই করেছে। সুবিন অবাক কণ্ঠে শুধায়, কেন? কি করেছে যে হোক? অস্বস্তিতে পড়ে জাংকুক। কোনো মতো বলে, কিছু না। ইয়ুনজুন বিরক্ত কণ্ঠে বলে, তাহলে এমন ধীরে গলায় চিল্লাচ্ছ কেন? আর লিসার সাথে কি কথা বলেছো? অবাক হয়ে জাংকুক। লিসার সাথে কথা বলবো মানে? সুবিন কিছু না ভেবেই বলে বসে, যার সাথে বিয়ে তার সাথে কথা বলবি না তো কার সাথে বলবি? কথা শেষ করেই জিভ কাটে সে। চুকিতে তাকায় জাংকুক। কি বললে? আবার বলো। তার মানে আমার বিয়ের জন্য যে মেয়ে দেখেছো সে লিসা? সামনের দিকে চোখ পাকিয়ে তাকায় ইয়ুনজুন। দুজনে চুপচে আছে। এখন ছেলে কি বলবে সেটাই ভাবছে। উচ্চস্বরে চিল্লিয়ে উঠে জাংকুক, কি হলো? কিছু বলছো না কেন? মাথা নাড়িয়ে সম্মতি জানায় সুবিন। ছেলের মুখভঙ্গি দেখে কানে হাত চেপে ধরে তারা। অমনি চিৎকার করে ওঠে জাংকুক, পাগল হয়ে গিয়েছো তোমরা? সুবিনের সোজা উত্তর, মেয়েটা কোন দিক দিয়ে খারাপ? একটা সমস্যা বলো আমাকে, তাই বলে আমার অ্যাসিস্ট্যান্ট? দুনিয়ায় আর কোনো মেয়ে ছিল না? এবার মুখ খুলে ইয়ুনজুন গম্ভীর মুখে বলে, বিয়ে তোমার লিসাকেই করতে হবে। আত্মীয় স্বজন সবাইকে বলে ফেলেছি, আর তুমি রাজি না থাকলে বলতে পারো আমি চলে যাই বাড়ি ছেড়ে। দুর্বল হয়ে যায় জাংকুকের কণ্ঠস্বর। আমি রাজি। তার আড়ালে স্ত্রীকে বাহবা জানায় সুবিন। এই প্রথম তার স্ত্রী কোনো কাজ ঠিকঠাক মতো সম্পাদন করতে পারলো। ছেলে আর কিছু বলতেই পারবে না। একবার বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। দ্রুত সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠে যায় জাংকুক। কেন যেন এসব কিছু ভালো লাগছে না তার। ভালো না লাগার নির্দিষ্ট কোনো কারণও নেই তার কাছে। ইচ্ছে করছে দূরান্তে কোথাও পালিয়ে যেতে, তবে বাবা মায়ের হাসি মুখ দেখতে সেই বিয়ে অবশ্যই করবে। তার ঘুম ভাঙে নিজের ড্রয়িং থেকে ভেসে আসে সুর বলে। এই সময় আবার কিসের চিল্লাচিল্লি? ঝোঁকের কণ্ঠস্বর শুনে বুঝতে পারে শোরগোলের কারণ। বরযাত্রীটা বাড়িতে ফিরে শোরগোল শুরু করেছে, তবে তার পরিবারের সদস্যদের কণ্ঠ ব্যতীত আরো কোনো মেয়েলি কণ্ঠস্বর শ্রবণগোচর হচ্ছে। ভীত হয়ে পড়ে জাংকুক। আবার লিসা আসলো না তো? কক্ষের বাইরে আসতে তার ধারণা ভুল প্রমাণিত হয়। সিঁড়ির উপর থেকে উঁকি দিতে তার নজর কাড়ে ঝোপের সাথে দাঁড়ানো সফেদ গাউন পরেই তা এক কন্যা। উল্টো দিক ঘুরে থাকায় মুখশ্রী দৃষ্টিগোচর না হলেও নিঃসন্দেহে এই কন্যা লিসা নয়। লিসা কখনোই এত বড় পোশাক পরে না। কৌতূহলে হয়ে এক দুপা করে সিঁড়ি ডিঙিয়ে নিচে নেমে আসে। সুবিন বড় ছেলেকে দেখতে পেয়ে ইশারায় বোঝায়, এদিকে এসো। সম্মুখে এসে দাঁড়াতে চোখ বরাবর হয়ে যায় জাংকুকের। এই কাকে দেখছে? সে কি ভুল দেখছে? এই কন্যা এখানে কেন? ছেলেকে তের দিকে হা করে তাকাতে দেখে চোখ ছোট ছোট করে তাকায় ইয়ুনজুন। চিনে না জানে না আর কিভাবে তাকিয়ে আছে দেখো। বেটা, তোকে ভালো ভাবছিলাম, তুইও পাপের মতো হইলি। জাংকুক এই স্থান কাল ভুলে উত্তেজনায় বলে বসে, তুমি এখানে? ঝোঁক এগিয়ে এসে বলে, ও আমার বন্ধু। আর তে, এটা আমার একমাত্র জ্যেষ্ঠ ভ্রাতা থারাসের ঝাড়।
ফুকু, জীবন জাঙ্কুক। তে বিনয়ী স্বরে বলে, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। কাশি খেয়ে যায় জাঙ্কুক, চোখ কপালে তুলে শুধায়, আপনি? ছেলে কথাবার্তায় অতিশয় বিরক্ত বোধ করে সুবিন পেছন থেকে গলা উঁচিয়ে বলে, আপনি না তো কি, তুমি বলবে তো কে? জাঙ্কুক আমতা আমতা করে বলে, আমি তা বলিনি। ছেলের হাবভাব বুঝছেন না ইউনজুন, কোমরে হাত দিয়ে বলে, তাহলে আপনি কি বলছেন আব্বাজান? পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তে বলে উঠে, উনি হয়তো ওনার পরিচিত কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলেছে, তাই না ভাইয়া? হতভম্ব জাঙ্কুক বোঝে না তার কথার উদ্দেশ্য। সে পুনরায় বলে উঠে, ভাইয়া? তার নির্বুদ্ধিতায় বিরক্ত হয়তে এগিয়ে যায় ঝোপের কাছে, তার কানের কাছে ফিসফিসিয়ে বলে, তোমার ভাইটা তো নির্বোধ কেন, সামান্য কথার অর্থ বোঝে না। সবাইকে নিজের দিকে সন্দেহভাজন দৃষ্টি নিক্ষেপ করতে দেখে দ্রুত স্থান ত্যাগ করে জাঙ্কুক। কাউকে কিছু না বলে ব্যস্ত পায়ে উঠে যায় সিঁড়ি ডিঙিয়ে, পক্ষে এসে মাথা হাত দিয়ে বসে পড়ে। জাঙ্কুককে এভাবে চলে যেতে দেখে অতিশয় অবাক হয় সুবিন। ছেলের রূপ ব্যবহারে কোনো কারণ জানা নেই তার। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে আশেপাশে তাকাতে লক্ষ্য করে তার স্ত্রী। তে মেয়েটার রূপের প্রশংসায় মশগুল। মেয়েটা চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে তার দিকে, হয়তো ভাবছে এটা কোন ঘরে চলে আসলাম। দ্রুত সে এগিয়ে যায় তাদের দিকে, তাদের সম্মুখে সোফায় গায়ে নিয়ে বসে তের উদ্দেশ্যে বলে, তোমার বাবা মা কোথায় থাকে মা? থতমত খেয়ে যায় তে, কোনো মতে নিজেকে সংবরণ করে জানায় তারা গ্রামের বাড়িতে থাকে। তুমি এখানে একাই থাকো? তে মাথা তুলে সম্মতি জানাতেই ইউনজুন হঠাৎ অকপট বলে ফেলে, তাহলে তুমি আমাদের সাথেই থাকো। স্ত্রীর আকস্মাত কথাতে বিরক্ত হন সুবিন। আরে, সে তো এটাই বলতে চেয়েছিল, শুধু শুধু কথার মাঝে কথা বলে। তবুও সে হাসি মুখে বলে, থাকবে তো মা? তে দ্রুততার সাথে ডানে বামে মাথা নাড়ায়, যার অর্থ সে থাকবে না। যে হোক, ভাইয়ের পেছনে গিয়েছিল তার মতলব বুঝতে, কিন্তু কক্ষ বন্ধ পেয়ে হতাশ হয়ে ফিরে আসতে বাবা মায়ের কথা শুনতে পেয়ে খুশি হয়। পর মুহূর্তে তে মাথা নাড়ানো দেখে কিঞ্চিত রাগান্বিত হয়। দ্রুত এগিয়ে এসে বলে, আরে থাকবে না কেন? আমার ভাইয়ের বিয়ে পর্যন্ত অন্তত থাকো। আমার বাকি বন্ধুরাও কালকের মধ্যে চলে আসবে। সকলে আমাদের বাসা থেকে বিয়েতে উপস্থিত হবে। ইউনজুন সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ, অন্তত বিয়ে পর্যন্ত তোমাকে থাকতেই হবে। বিবাকে পড়ে যাইতে সে কি করে বোঝাবে? অন্য কারোর সঙ্গে বুকের বিয়ে কথাটা শুনলে তার বক্ষ পিঞ্জরে সহস্রাধিক চাবুকের প্রহারে যন্ত্রণা অনুভূত হয়। কিভাবে দেখবে সে তার প্রিয় পুরুষকে অন্য নারীর সঙ্গে বিধবাদ না পেয়ে? তের মাথায় টোকা দেয় যে হোক, বিড়বিড়িয়ে বলে, কে জানে কি ভাবছে এত? মাথায় টোক লাগবে হুশ ফেরে তের সম্মুখে তাকালে দেখতে পায় সকলে তার দিকে উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে। ঝোপের দিকে তাকাতে ঝোপ চোখের ইশারে সম্মতি জানাতে বলে। সকালের আগ্রহ দেখে তে মুচকি হেসে বলে, ঠিক আছে, থাকবো। রাফি উঠে যে হোক তার হাত টেনে ধরে উঠিয়ে বলে, চলো তোমার কক্ষ দেখিয়ে দেই। শপিং ব্যাগগুলো এক হাতে অন্য হাতে তের হাত ধরে সিঁড়ি নিয়ে উপরে উঠে দেয় যে হোক। হতবাক নজরে চেয়ে ইউনজুন। স্ত্রীকে খুশি হওয়ার বদলে অবাক হতে দেখে তাকে হালকা স্বরে ডাকে সুবিন। শুধায়, এভাবে হা করে তাকিয়ে আছো কেন? খুশি হও নি? ইউনজুন সিঁড়ি থেকে নজর ঘুরিয়ে স্বামীর দিকে তাকায়, খুশিতে গদগদ হয়ে বলে, আরে খুশি মানে? আমার তো লাড্ডু বাটতে ইচ্ছে করছে। দেখেছো কেমন যে হোক বললো আর রাজি হয়ে গেল। আমার ছোট ছেলেটা বড়টার মতো অকর্মণ্য হয়নি। সুবিন ভাবুক স্বরে বলে, তা যা বলেছে। হঠাৎ পেছন থেকে কেউ রাগের স্বরে বলে ওঠে, তোমাদের লজ্জা করে না? চমকে যায় ইউনজুন। পেছনে ফিরে জাঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক কণ্ঠে শুধায়, লজ্জা করবে কেন? জাঙ্কুক রাগান্বিত স্বরে বলে, তোমার সামনে দিয়ে যে হোক ওই মেয়েটা হাত ধরে চলে গেল, আর তোমরা কিনা খুশি হচ্ছ? সুবিন বিরক্ত কণ্ঠে বলে, ওর বন্ধুর হাত ও ধরবে না তো কি তুই ধরবি? সকাল থেকে দেখছি আজব ব্যবহার করেই চলেছিস। ইউনজুন খুশি মনে বলে, দুইজনকে কি সুন্দর মানিয়েছে দেখেছিস? তোর বিয়ে শেষ হলে ওদের বিয়ে দেবো আমি। অতিশয় রাগ লাগে জাঙ্কুকে। এদিকে কিছু বলা যায় বৃথা, শুধু শুধু বাক্য আর সময় নষ্ট। বড় বড় পা ফেলে সদর দরজার দিকে এগোতে ভেসে আসে মায়ের কণ্ঠস্বর, কোথায় যাচ্ছিস? জাঙ্কুকের সোজা উত্তর, মেডিকেলে। সুবিন অবাক স্বরে বলে, এই সন্ধ্যা হসপিটালে? আর একটু পর রাত নেমে আসবে। আমার যখন ইচ্ছা তখন হসপিটালে যাব। তোমাদের কোনো সমস্যা?
আর কোনো উত্তর না আসাতে জোর পায়ে বেরিয়ে যায় জাঙ্কুক। পেছনে দুটো মানবী হা করে চেয়ে আছে সেদিকেই। নেকড়ের রাজ্য সিংহাসনে বসে আছে তার নতুন মালিক। নিকশ কালো সিংহাসনের উপর দুই দিকে দুটো নেকড়ের মূর্তি স্থাপন করা। সেখানে নিজে আধিপত্য বিস্তার করছে এই রাজবংশের একমাত্র উত্তরসূরি। সম্মুখে সকল নেকড়ে মাথা ঝুঁকিয়ে সারি সারি ভাবে দাঁড়িয়ে আছে। সে একবার তীক্ষ্ণ নজরে তার সবাই চারপাশ পর্যবেক্ষণ করে নেয়। অতঃপর সেনাপতি বোগামের উদ্দেশ্যে বলে, তোমাদের যুদ্ধ প্রস্তুতি কতদূর সেনাপতি? সেনাপতি বোগাম জবাব দেওয়ার জন্য মাথা উঁচু করতে সে হুঙ্কার ছেড়ে বলে, মাথা নিচু। তৎক্ষণাৎ মাথা নামিয়ে নেয়। বোগাম ভীত স্বরে বলে, ভুল মার্জনা করবেন, আর কিছুদিনের মধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে। যত দ্রুত সম্ভব প্রস্তুতি সম্পূর্ণ করো। অস্ত্র আমাদের হাতে পৌঁছাতে আর দেরি নেই। কথা শেষ করে সে বেরিয়ে যায় রাজসভা ছেড়ে। সে প্রস্থান করতে নেকড়েরা স্বস্তির শ্বাস ছাড়ে। সেনাপতি বোগাম তলোয়ার বের করে ছুটে চলে প্রশিক্ষণের স্থানে। রাজপ্রাসাদের বিশেষ কক্ষে কারো চিকিৎসা চালিয়ে যাচ্ছে রাজবৈদ্য। এত চিকিৎসার পরেও পালঙ্কে সাহিত্য লোকটির কোনো উন্নতি নেই। বলতে জানা নেই কবে সে সুস্থ হবে। হতাশ হয়ে চোখ বন্ধ করতে কারো গর্জন শুনে হুড়মুড় করে লাফিয়ে উঠে সে দেখতে পায় রাজবংশ একমাত্র উত্তরসূরিকে, যে কিনা লাল চোখে তার দিকেই চেয়ে আছে। বৈদ্য আমতা আমতা করে বলে, না মানে? সে হুঙ্কার দিয়ে উঠে, বিশ্রাম নিচ্ছ? চিকিৎসার কোনো কমতি হলে চিরনিদ্রায় ঘুমাতে হবে তোমাকে। আমাকে বাধ্য করো না তোমার শিরচ্ছেদ করতে। মাথা নিচু করে থাকে বৈদ্য। এর কথা জবাব দেয়া আর নিজের বুকে নিজে তীর চালানো একই কথা। বৈদ্যের নীরবতা দেখে সে এগিয়ে যায় বিছানার দিকে। পালঙ্কের উপর বসে সাহিত্য লোকটি স্থির